ঠিক ২ দিন পর চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছে সুলেমান। এই জোয়ানকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সুলেমান জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? এই তো গাঁজা খেতে। তুমি খাবে? সুলেমান বিরক্ত হলো। ভাইজান শোনো, বল। আমি অস্ট্রেলিয়ায় যাচ্ছি আগামীকাল। কেন? আমার এক ফ্রেন্ডের বিয়ে, সেই জন্য সুলেমানের মাথা ঘামালো না। এমনি শরীর বড্ড খারাপ। রুমে চলে আসলো। ফোনে এক ফোঁটাও চার্জ নেই। সুলেমান ফোনটা চার্জে দিয়ে ওয়াশরুমে চলে গেল লম্বা একটা শাওয়ার নিতে। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। মরবে একজন, আর তার জন্য গলা ফাটাতে হবে পুরো গোষ্ঠীকে। বিরক্তকর। পেটে প্রচণ্ড ক্ষুধা। সুলেমান লম্বা শাওয়ার নিয়ে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। এক হাত দিয়ে মাথা মুছে অন্য হাত দিয়ে ফোনটা ওপেন করতে দেখলো রুমাইসার ফোন কল। গতকাল দুপুরের দিকে ফোনটা তার বন্ধ হয়ে গিয়েছিল, আর আজ বাজে বিকেল 4টা। পুরো একটা দিন নেটওয়ার্কের বাইরে ছিল সুলেমান। সুলেমান ফোন দিল রুমাইসাকে। রুমাইসা বাড়ির বাইরে এসেছে। ভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তার জন্য পেপার কিনতে। ভাইয়ের ফোন পেয়ে দাঁড়িয়ে গেল। ফোনটা রিসিভ করে কানে নিল ফোনটা। ও ভাইয়া, সুলেমান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। ফোন দিয়েছিলি? কোনো দরকার? ফোনে কেন পাচ্ছিলাম না তোমায়? কোথায় গিয়েছিলে? চট্টগ্রাম। আর ফোনে চার্জ ছিল না। কি বলবি বল। মাথা ব্যথা করছে, ঘুম হয়নি। খেয়ে ঘুমাবো এখন। তোমাকে যে মেহরিন একটা খাম পাঠিয়েছিল, পাওনি সেটা? সুলেমানের কপালে দুভাঁজ পড়ল। কিসের খাম? সেটা তো জানি না। মেহরিন পাঠিয়েছে। তোমার ঠিকানায় যায়নি এখনো? যাওয়ার তো কথা। কই আমি তো সুলেমান থেমে গেল। মনে পড়ল বাড়ির মেট সেদিন একটা খামের কথা বলেছিল। নাম ছিল না বলে ডাস্টবিনে ফেলে দিতে বলেছে। আমি পরে ফোন দিচ্ছি তোকে। সুলেমান ফোনটা কেটে ফোনটা পকেট ভরে টাওয়ালটা বিছানায় ফেলে নিচে নেমে আসলো। ম্যাটকে ডেকে বলল, রফিক, এই রফিক, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। রফিক দৌড়ে আসলো রান্নাঘর থেকে। জি স্যার। সেদিন ওই খামটা কোথায় ফেলেছিস? ডাস্টবিনে স্যার। তুলে নিয়ে আয় তাড়াতাড়ি। ময়লা তো নেই। নেই মানে? বাইরে ফেলে দেওয়া হয়েছে। বাইরে কোথায় ফেলেছিস বলত? বাগানের কিনারে পুরানোর জন্য নিয়ে গেছে শফিক ভাইয়া। সুলেমান অস্থির বুক নিয়ে বাড়ি থেকে বের হলো। বাগানে আসলো। বাগানের এক কোণায় ময়লার কাগজপত্রের স্তূপ জমে আছে। তার পাশে শফিক দাঁড়ানো, লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে কাগজগুলোতে। সুলেমান দৌড়ে আসলো। আগুন ছাড়িয়ে যাচ্ছে কাগজগুলোর মাঝে। সুলেমান শফিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতেই শফিককে বলল, গাদার বাচ্চা, কি করলি এটা? পুড়ে যাওয়ার কাগজ ছাই হয়ে উঠছে। আগুনের তাপে সুলেমানের পায়ের চামড়া লাল হয়ে উঠেছে। সেদিন সুলেমানের হুঁশ নেই। একটা একটা করে পুড়তে থাকা কাগজ সরিয়ে দিচ্ছে। হঠাৎ একটা জিনিস তার চোখে পড়ল। একটা খাম, আধপোড়া। কিনারগুলো জ্বলছে, কিন্তু মাঝখানটা এখনো অক্ষত। সুলেমান সঙ্গে সঙ্গে সেটা 2 আঙ্গুল চেপে তুলে আগুন নেভালো। কিন্তু সুলেমানের তোয়াক্কা করলো না। সুলেমান খামটা নিয়ে চলে আসলো। আধা পুড়ে যাওয়া সেই খাম, যেটা কিনা অগোচরেই ছিল ধ্বংসের খুব কাছাকাছি, এখন তার হাতের তালুতে শীতল বাতাসের মতো নিঃশব্দে আশ্বাস হয়ে ঠাঁই নিয়েছে। হাত আর পা লাল হয়ে পুড়ে গেছে। মেডিসিন লাগানোর দরকার। কিন্তু সুলেমান ভাবলো না মেডিসিন নিয়ে। সে খামটা নিয়ে মাথা ঘামাচ্ছে। ভেতরে জিনিসটা অক্ষত আছে তো। খামটা খুলে সুলেমান ধীরে ধীরে ভেতর থেকে কাগজটা বের করলো। কিছু লেখা আছে, পাতার কিনারা পোড়া, কোথাও কোথাও ছাই হয়ে গিয়েছে লেখার পাশ ঘেঁষে। তবুও মাঝখানে লেখা এখনো অক্ষত। তার লেদা বউ তাকে চিঠি পাঠিয়েছে। এই যুগে যেখানে মানুষ মনের কথা ইমোজিতে আটকে থাকে, সেখানে তার সেই সরল মেঘলা চোখের মেয়েটা তাকে চিঠি লিখেছে। সুলেমান খামটা হাতে নিয়ে উঠে এলো বাড়ির বারান্দায়। পশ্চিম আকাশে তখন ছিলান হয়ে এসেছে। বাতাসের ঘুমো ঘুমো একটা গন্ধ। সে কাঠের চেয়ারটায় বসে শরীর লিলিয়ে দিল। এক পায়ে অন্য পা তুলে বুকের কাছে কাগজটা খুলে ধরল। প্রিয় অপেক্ষা, বিয়ের আগে আপনার নাম দিয়েছিলাম অপেক্ষা। নামটা আর চেঞ্জ করা হলো না। আজও তো আপনার অপেক্ষাতেই আছে। চিঠির শুরুতে সালাম জানাচ্ছে। আশা করি ভালোই আছেন। যদি জিজ্ঞেস করেন আমি কেমন আছি, তাহলে বলবো এই তো চলছে জীবন যেভাবে চালাচ্ছেন। ইচ্ছে হলো আপনাকে চিঠি দেওয়ার। লেখার মাঝে আলাদা একটা প্রশান্তি আছে। প্রায় লেখালেখি করি তো ডায়েরিতে। ভাবতে পারেন আমি একটু সেকেলের টাইপের শৌখিন একটু আধটু। এর আগে একটা লিখেছিলাম, কিন্তু ডাকপিও না আসায় সেটা পাঠাতে পারিনি। অজ্ঞাত সেই চিঠির ঠাঁই হলো বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে ছিঁড়ে গেছে। তাই আবার নতুন করে লিখতে হলো। এই চিঠিতে কোনো অভিযোগের ছোঁয়া নেই। এই চিঠি শুধু একটাই উপস্থিতির, আমি আছি, আপনি আছেন, আর আমাদের অস্তিত্বের একটা ক্ষীণ দলিল মাত্র। আমরা এক ছাদের নিচে নেই।
তবু একই নামের সঙ্গে বাঁধা পড়েছে। এই বাঁধনের কোনো অভ্যাসের এখন আসেনি আমাদের মাঝে। আপনি আমায় মেনে নিয়েছেন কি না স্ত্রী হিসাবে এটাও অস্পষ্ট এখনও আমার কাছে। তাই গভীর কোনো আলোচনায় যেতে পারছি না। আপনি আমায় ভালো বোধহয় বাসেন না, তাই না? এটা না একটু একটু স্পষ্ট হয় আমার কাছে। তবে আমরা কেউ কাউকে ভালোভাবে চিনি না। এখনও এটা চিরন্তর একটা সত্য। তারপর আমার দিন শুরু হয় আপনার নাম দিয়ে, আর দিন শেষ হয় আপনার অনুপস্থিতির হিসেব কষে। বিয়ের পর আমাদের দেখা হয়েছিল একবার। সেদিন আপনার চোখে আমি তেমন গভীর কিছু দেখিনি। না প্রত্যাখ্যান, না আকর্ষণ। কেমন যেন একটা দোটানার ছাপ দেখেছি। আশা করি বিষয়গুলো একটু হলেও ক্লিয়ার করবেন। এটা আমার ভ্রম নাকি বাস্তব? আমার জীবনে দুটি পুরুষের বিচরণ ঘটেছে। এক আমার বাবা, আর এক আপনি। বুঝতেই পেরেছেন তাহলে এই সপ্তদোষী আপনাকে ঠিক কোথায় ঠাঁই দিয়েছে? হ্যাঁ, শুনুন, আপনি তো ঈদে বাড়ি আসবেন বলেছেন। একটু আগে আসা যায় না? আমি বোধহয় আপনার চেহারাটা ভুলতে বসেছি। এ বাড়িতে একটা ছবিও নেই আপনার, যে একটু সময় অসময়ে ছবির সামনে দাঁড়িয়ে তাকাবো। একটা ছবি বাদিয়ে দিয়ে যাবেন, খোঁজ খবর তো নেন না। আমি না হয় ছবির সাথে কথা বলে আমার মনের ভাব প্রকাশ করব। এতে আমার মনটাও ভালো থাকবে। অনেক বলে ফেলেছি। আসলে লিখতে বসতে আমার কথা, সব কথা মনে পড়ে আর গড়গড় করে লিখে যাই। ভালো থাকবেন। ইতি আপনার সহধর্মিণী মেহেরিন। সলিমান চিঠিটা পড়ে বুকের মাঝে চেপে ধরল। তার বইয়ের বলা একটা কথাও মিথ্যে নয়। বুকের অস্থিরতা আরও বেড়ে গেল। সলিমান আর বসে থাকতে পারল না। বারবার চোখের সামনে একটা লাইনে ভাসছে, একটু আগে আসা যায় না? আমি বোধহয় আপনার চেহারা ভুলতে বসেছি। সলিমান উঠে দাঁড়ালো। সুস্থ শরীর নিয়ে শরীরের সাদা শার্ট পরে বেরিয়ে গেল মহাদেবপুরের উদ্দেশ্যে, বইয়ের দোরগোড়ায়। তার বউ তার চেহারা ভুলে যাওয়ার পথে। এদিকে যে এক দেখায় সলিমান মেহরিনের চেহারা মুখস্থ করে রেখেছে। এই মেয়ে তাহলে কেন ভুলবে স্বামীর চেহারা? সন্ধ্যা নামার আগেই সুলেমান বের হয়েছিল ঢাকার সুলতান নিবাস থেকে। জুলাই মাসের আকাশ দিনের বেলা যেমন আগুন ঝরায়, সন্ধ্যার পর ঠিক তেমন করে নিঃশ্বাস ফেরার সান্ত্বনা মেলে দেয়। কিন্তু আজকের সন্ধ্যায় যেন কোনো প্রশান্তি নেই। তার বুকের ভেতরটা অদ্ভুত রকমের ভারী। গাড়িতে উঠে বসতেই ঢাকা সড়কের আলো আঁধারির মধ্যে দিয়ে এগোতে থাকে তার যাত্রা। গন্তব্য মহদেবপুর। রাস্তায় তখন ব্যস্ততা কিছুটা কম এসেছে, তবে ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে এখনও শব্দ ওঠে, মোটরসাইকেলের গর্জন, হর্নের কান্না আর শহরের অস্থির নিঃশ্বাস। গাড়ি জানালা অর্ধেক নামানো, হালকা গরম বাতাসে মিশে আছে শহরের ধুলার গন্ধ। রাস্তা যখন ফাঁকা হতে থাকে, শহরের আলো পেছনে পড়ে যেতে থাকে। বগুড়া পার হওয়ার পর অন্ধকার ঘনিয়ে আসে। গাঢ় নীল আকাশে তখন কালচে ছায়া। চারপাশে শুধুই রাস্তার পাশে ছুটে চলা গাছের সারি, আর মাঝে মধ্যে সাদা আলোয় ভেসে ওঠা কালো চায়ের দোকান। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্টিয়ারিংয়ে হাত দিয়ে সামনে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে চোখ রাখে সলিমান। উপরের মহলে এক পরিচিত নাম। এ সময় তার ফোন পেয়ে কিঞ্চিত অবাক হলো। ফোন রিসিভ করে সলিমান বলুন। ওপাশ থেকে ভেসে আসে, আজ রাত 12টায় একটা মিটিং আছে। মেন ডিসিশন হবে আজ। সবাই থাকবে, আপনাকে আসতে বলা হয়েছে। সলিমান চোখ সোজা রাস্তায়। নিস্তব্ধ এই রাত। গাড়ির হেডলাইনের আলোকিত হয়ে থাকা সরু পথ, আর মোবাইলের ভেতর ছুটে আসার দায়িত্বের ভার, সব একসাথে হুড়মুড় করে মাথায় নেমে আসে। সলিমান শান্ত গলায় বলে, আমি এখন ঢাকার বাইরে। মিটিংটা যদি ভোরের পরপর করা যায় তাহলে আমি অ্যাটেন্ড করতে পারবো, আর যদি না করা যায় তাহলে আমাকে ছাড়াই করতে পারেন মিটিংটা। ওপাশ থেকে অস্থির গলা ভেসে আসলো, না না, আপনার থাকাটা আবশ্যক। প্রধানমন্ত্রী বলেছে আপনাকে থাকতে। 12টা হলে আমার পক্ষে আসা সম্ভব নয়। ওপারে কিছুটা বিরক্তি লুকানো নীরবতা। তারপর বলা হলো, ঠিক আছে, আমি জেনে জানাচ্ছি। কেটে গেছে। ফোনটা পাশে রেখে দেয় সলিমান। জানালার বাইরে তাকায়। ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বাড়ি ঘোলাটে আলো। একটা গরুর গাড়ি ধীর পায়ে হেঁটে যাচ্ছে রাস্তার পাশে। সলিমান ভাবতে থাকে, সে ফিরে যাবে নাকি এগোবে। শেষমেশ নিজের মনকেই বলে, একবার দেখাতে হোক, এরপর না হয় আবারও ফিরবো। রাতটা বড়, ভোরের আগে পৌঁছে যাব। গাড়ি আবারও চলে রাতেও। দায়িত্ব আর ব্যক্তিগত জীবনের মাঝখানে বসে থাকা সলিমান এগিয়ে চলে চুপচাপ নিজের মতো করে। প্রায় রাত 11টার দিকে সলিমান সুলতান ভিলায় এসে পৌঁছায়। সবাই তখন ঘুমে বিভোর ছিল। সদর দরজাটা বন্ধ। সলিমান পকেট থেকে ফোনটা বের করে রুমাইসাকে কল করলো। ফোনের শব্দে রুমাইশার ঘুম ভেঙে গেল। আকস্মিক ভাইয়ের ফোন পেয়ে হুড়মুড় করে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল,
হ্যাঁ ভাইয়া বলো। দরজা খোল তাড়াতাড়ি। রুমাইসা বুঝলো না। দরজা খুলবো মানে? দরজা, সদর দরজা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। রুমাইশা চমকে গেল। তার ভাই এই রাত করে বাড়ি এসেছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে রুম থেকে বের হয়ে দরজা খুলতে দেখতে পেল তার ভাইকে। কেমন বিধ্বস্ত, উস্কো খুস্কো চুল, পরনে ট্রাউজার আর সাদা শার্ট। দরজার সামনে থেকে রুমাইশা সরে গিয়ে ভাইকে ঢুকতে দিল। সুলেমান বাড়ির ভিতরে ঢুকলেই রুমাইশা দরজা আটকে জিজ্ঞেস করলো, ভাই তুমি? আম্মু আব্বুকে ডাক দিই? সুলেমান বাধা দেয়, ডাকিস না, আমি একটু পরেই চলে যাব। চলে যাবে মানে? মেহরিন কোথায়? তোমার রুমে। ঘুমিয়ে পড়েছে হয়তো। ঠিক আছে, তুই যা তোর রুমে। কথাটা বলে সুলেমান নিজের রুমে চলে গেল। রুমের সামনে এসে দাঁড়াতে একটা আলাদা সুগন্ধ ভেসে আসলো নাকে। সুলেমান কম্পিত বুক নিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। ড্রিম লাইট জ্বালানো রুমে, জানালা খোলা। জানালা দিয়ে শীতল বাতাস আসছে রুমে। সুলেমানের সর্বপ্রথম চোখ গেল বিছানার দিকে। খুবই পরিপাটি হয়ে উল্টো হয়ে শুয়ে আছে মেহেরিন। পরক্ষণই চোখ গেল ড্রেসিং টেবিলে। ড্রিম লাইটের আলোয় সুলেমানের সুমুখ পারফিউমটা চমকাচ্ছে। চমকাবে নাই কেন? এই পারফিউমের গায়ে রয়েছে ৩,৫৭১টি হীরা, ১৮ ক্যারেটের সোনা, মুক্তা, রূপা। এটি দুটো গিনিসের ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। সবচেয়ে বেশি হীরা ব্যবহার করা হয়েছে এই পারফিউমে। এর দাম প্রায় ১২.৯ লাখ ডলারের, বা বাংলাদেশের টাকায় ১৩.৫ কোটি টাকা। সুলেমানের পারফিউম থেকে চোখ সরিয়ে এক পা এক পা করে বিছানার দিকে এগিয়ে আসলো। মেরিনের লম্বা কালো ঘন চুলগুলো মেয়েটার মুখের উপর পড়ে আছে। সুলেমানের সপ্তপর্ণের চুলগুলো সরিয়ে দিল। পরিষ্কার হলো বইয়ের মুখটা। কিছুক্ষণ চেয়ে রইল অপলক বইয়ের মুখের দিকে। বউকে নিচ থেকে এখন অবধি সুলেমানের কিছু দেওয়া হয়নি। সুলেমানের একটু ইচ্ছে করলো না মেয়েটার ঘুম ভাঙতে। কি নিষ্পাপ নিষ্প্রভ লাগছে মেয়েটাকে। মেয়েটা পৃথিবীর সব সুখ ডিজার্ভ করে একমাত্র একটা জিনিস ছাড়া, আর সেটা হলো। ঘড়িতে সময় দেখলো ১২টা বাজতে ৩৫ মিনিট সময় বাকি। যাওয়ার সময়ও হয়ে আসছে। একটু দেখার জন্য ছুটে আসা সুলেমানের এই লম্বা পথ। যাওয়ার আগে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য সুলেমান টেবিলের কাছে আসলো। খাতার একটা পেজ নিয়ে লিখতে শুরু করলো। অনেকগুলো বছর পর সুলেমান কোনো চিঠি জাতীয় কিছু লিখছে। সুলেমান চিঠিটা লিখে মেহরিনের বালিশের পাশে রাখলো। তারপর আবার কিছুক্ষণ মেহরিনের দিকে তাকে শরীরের চাদর টেনে দিয়ে মাথায় আলতো করে হাত রাখলো। ফিসফিস করে বলল, বউ হও, তুমি আমার ল্যাদা বউ। আমার লোভ সামলানোর বয়স এখনো হয়নি তোমার। আসছি, আল্লাহ হাফেজ। সুলেমান দরজা চাপিয়ে দিয়ে চলে আসলো। রুমাইসা বসার ঘরে বসেছিল। ভাইকে চলে যেতে দেখে জিজ্ঞেস করলো, চলে যাচ্ছ? সুলেমান পিছু ফিরল। রুমে যাসনি এখনো? না যাইনি। তুমি চলে যাচ্ছ কেন? থেকে যাও না রাতটা। সম্ভব না, থাকার নিয়ত করে বের হয়নি। থাকা হচ্ছে না। মেহরিন যেতে দিল? ও ঘুমাচ্ছে, জাগায়নি। তুমি কি মেহরিনকে এখনো মেনে নিতে পারোনি ভাইয়া? মেহরিন কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে ভাইয়া। আসবে, ওর সাথে ১ মিনিট থাকলে তুমি মুগ্ধ হয়ে যাবে ওর ব্যবহারে। ও তোমার অপেক্ষায় থাকে রোজ। বিয়ের পরে এমন শূন্যতায় বেঁচে থাকা কোনো মেয়ের প্রাপ্য হতে পারে না ভাইয়া। প্লিজ ভাইয়া, মেহরিনকে অত্যন্ত কষ্ট দিও না কখনো। ও ননির পুতুল, ওর হৃদয়টা একদম নরম। মেহরিন ওর বাবার হৃৎপিণ্ড। বিয়ের দিন বিদায়ের সময় বারবার বলে দিয়েছে তার মেয়ে যেন কষ্ট না পায় কখনো। উনি কখনো তার মেয়েকে কষ্ট পেতে দেয়নি। তুমি অতীত ভুলে যেতে পারো না? এখনও তোমার বউ। সুলেমান রুমাইসার মাথায় হাত রাখলো। শান্ত গলায় বলল, ও আমার থেকে অনেকটা ছোট, মানে অনেকটা। ওর এই বয়সটা সংসার করার বয়স না। ওর উড়ান্ত বয়স, পড়াশোনা করার বয়স। আমি সেটাই করতে দিয়েছি। সামরিক কষ্ট যদি সুখের হদিশ এনে দেয়, তাহলে সামরিক কষ্টটা গ্রহণ করে নেওয়া উচিত। মেহরিনের পাশে সব সময় থাকবি, ও আর খেয়াল রাখবি। এখন আসছি, শরীর আমার ভীষণ ক্লান্ত। 2 রাত ধরে ঘুমাই না। ঢাকায় ফিরে মিটিং অ্যাটেন্ড করে ঘুমাতে হবে। রুমাইসা ভাইয়ের হাত ধরলো, খেয়েছো কিছু সারাদিন? মাঝপথে কিছু খেয়ে নিব, চিন্তা করিস না। খেয়ে যাও। মেহরিন রেঁধেছে। সুলেমানের লোভ হলো খাওয়ার। রুমাইসা খাবার বেড়ে ভাইকে বসালো। সুলেমান বসলো খেতে। ক্ষুধার্ত পেট খাবারগুলো অমৃত মনে হলো। রুমাইসা চুপ করে মেহরিনের রুমে গিয়ে মেহরিনকে মৃদুস্বরে ডাকলো। মেহরিন আচমকা কারো আওয়াজ শুনে চোখ মেলে রুমাইসাকে দেখতেই সব ঘুম উবে গেল। আশেপাশে তাকালো। না, সকাল তো হয়নি। কিছু হয়েছে আপু? রুমাইসা মেহরিনের গালে 2 হাত রেখে বলো, ভাইয়া এসেছে মেহরিন। মেহরিন যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না।
উনি এসেছে কোথায়? ভাইয়া খাবার ঘরে খাচ্ছে। মেরিন বিছানা ছেড়ে উঠে ওড়নাটা মাথায় নিয়ে মুখে হাসি ফুটিয়ে কম্পিত বুক নিচে নামালো। বসার ঘরে গিয়ে দাঁড়াতেই মুখের হাসি চলে গেল। না, কেউ নেই তো এখানে। রুমাইসা কি তাহলে মিথ্যে বলো? পেছনে তাকাতেই দেখলো রুমাইসা এসেছে। রুমাইসা মেহরিনের পাশে দাঁড়াতেই ফোনে মেসেজ আসলো, সুলেমান পাঠিয়েছে, দরজাটা আটকে দিস, আমি চলে এসেছি। রুমাইসা মেসেজটা মেহরিনকে দেখালো। মেহরিন দ্রুত পায়ে দৌড়ে দরজার দিকে বাইরে আসলো। দেখলো একটা কালো রঙের গাড়ি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেহরিন ডাকতে গিয়েও থেমে গেল। লোকটা আসলো অথচ মেহরিনের সাথে দেখা অবধি করলো না। রুমাইসা পাশে দাঁড়াতেই মেহরিন গেটের দিকে তাকিয়ে বলল, উনি আমার সাথে দেখা করলো না কেন আপু? একটু দেখা করতো। ভাইয়া এতক্ষণ তোমার রুমেই ছিল মেহরিন। তাহলে জাগালো না কেন? রুমাইসা এ তো জানে না। রুমাইসার রাগ হলো ভাইয়ের উপর। ভাইকে মেসেজ দিয়ে জানালো, এটা ঠিক করলে না ভাইয়া, চলে গেলে। মেহরিন ছুটে এসেছিল তোমায় দেখার জন্য, একটু দেখা করতে পারতে। মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে দরজার সামনে। রুমাইসা মেহরিনের কাঁধে হাত রেখে বলল, হয়তো তোমার ঘুম নষ্ট করতে চাইনি, সেই জন্য। আমি আজকে কি করতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম আপু। অন্যান্য দিনের মতো জেগে থাকতে তাকে দেখতে পারতাম। আচ্ছা, কাল ভিডিও কলে কথা বলে দিব। এখন রুমে চলো মেহরিন, ভাইয়াকে বিধ্বস্ত লাগছিল। কেন, কি হয়েছে ওনার? রাজনৈতিক কোনো ঘটনা হবে হয়তো। চলো, রুমে চলো। রুমাইসা মেহরিনকে নিয়ে পেছনে ফিরতে বাড়ির গেট দিয়ে গাড়ির শব্দ ভেসে আসে। মেহরিন পিছু ফিরে। কালো রঙের সেই গাড়িটা। সেই গাড়ি থেকে সুলেমানকে নামতে দেখে গেল। ল্যাম্পপোস্টের আলো স্পষ্ট দেখতে পেল মেহরিন তার স্বামীকে। সুলেমান হেঁটে তার দিকে এগিয়ে আসতেছে। মেহরিনের শরীর কাঁপতে লাগলো। সুলেমান মেহরিনের সামনে দাঁড়িয়ে মেহরিনের চোখের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম বিবিজান। মেহরিনের গলার স্বর যেন কেউ আটকে ধরেছে। সালামের জবাবটা অতি কষ্টের সহিত উচ্চারণ করতে হলো, ওয়ালাইকুম আসসালাম। রুমাইসা দুজনকে কিছু মুহূর্ত একসাথে করার জন্য সে ভিতরে চলে গেল। সুলেমান রুমাইসার মেসেজটা দেখে গাড়ি ঘুরিয়ে বাড়ি আসে আবার। সুলেমান বিধ্বস্ত চেহারা দেখে মেহরিন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? সুলেমান হাসলো, ঠিক আছে আমি। তুমি আগে শান্ত হও মেহরিন, অস্থির হচ্ছ কেন? আপনার কেমন বিধ্বস্ত লাগছে কেন? কারণ জানতে চাও? টানা দুদিন খাওয়া নেওয়া ভুলে চট্টগ্রাম থেকে আজ বিকেলেই 7টা-8টার ড্রাইভ করে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছি। তারপর তোমার চিঠিটা পেয়ে উঠে চলে এসেছি 5-6 ঘন্টা ড্রাইভ করে। এখন আবার ফিরতে হবে 5-6 ঘন্টা ড্রাইভ করে। সেই জন্য বিধ্বস্ত লাগছে। মেহরিনের কান্না পেয়ে গেল। একটুখানি জড়িয়ে ধরতে ইচ্ছে করলো লোকটাকে, গালে দুহাত রাখতে ইচ্ছে করলো, কিন্তু পারল না। কেন আসলেন? আপনার তো রেস্ট নেওয়া উচিত ছিল। সুলেমান শান্ত গলায় বলল, বউ আমার এত আকুল হয়ে জানালো সে আমার চেহারা ভুলে গেছে, তাই তো সব ভুলে চলে আসতে হলো। আমি আর কখনো পাঠাবো না চিঠি। আমি না পাঠাতাম চিঠিটা আর না আপনি এভাবে চলে আসতেন। কেন আমার আশায় তুমি খুশি হওনি? আপনার বিধ্বস্ত চেহারা দেখে খুশি হতে পারছি না, দোষী মনে হচ্ছে নিজেকে। উফ, কোনো দোষ তুমি করনি। তুমি কি আমায় একটু জড়িয়ে ধরতে চাও? মেহরিন মাথা নত করে রাখলো। আসবে আমার বুকে? সময় নেই হাতে, চলে যেতে হবে ঢাকায়, আসবে একটু? মেহরিন জড়িয়ে ধরল সুলেমানকে। সুলেমানের বুকে ঠেকলো মেহরিনের মাথা। সারা শরীর প্রশান্তিতে বয়ে গেল। মেহরিনের মাথায় আলতো করে হাত রাখলো। মেহরিন শক্ত করে জড়িয়ে ধরলো। মানুষটাকে প্রথম জড়িয়ে ধরা, তার পুরুষটার শরীরে ঘেরা শুকিয়ে নিল মেহরিন। কিছুক্ষণ জড়িয়ে থাকার পর সুলেমান মেহরিনকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিল। তোমার চোখে জল মানায় না মেহরিন, কাঁদবে না, অনেক দামি এই জল। কোনো একদিনের জন্য বাঁচিয়ে রাখো আমার জন্য, সব এখনই ফুরিয়ে ফেলো না। শুনলাম সামনের মাসে কলেজে ভর্তির ডেট দিয়েছে। ভর্তি হবে, হয়নিও। আর ঈদে আমি আসবো। আগেই ঠিক আছে। মেহরিন মাথা নাড়ল। মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা সুলেমান উঠিয়ে দিয়ে বলো, আসছি তাহলে, নিজের খেয়াল রেখো। সুলেমান চলে আসলো। মেহরিন দাঁড়িয়ে থাকলো যতক্ষণ সুলেমানকে দেখা গেল। চোখের অদূরে যেতেই রুমাইসে মেহরিনকে নিয়ে ভেতরে আসলো। মেহরিন নিজের রুমে আসলো। ঘুমে আর তার আসছে না এখন। সেই জন্য রুমের লাইট জ্বালিয়ে বিছানায় আসতে বালিশের পাশে কাগজ দেখে ভুরু কুঁচকালো। কিসের কাগজ এটা? মেহরিন খুলো। সর্বপ্রথম চোখ গিয়ে আটকালো বিবিজান নামটায়।
তার স্বামীর লেখা এটা। মেহেরিন পড়তে লাগলো। বিবিজান, তোমার চিঠি একবার না অনেকবার আমি পড়েছি। বুকের মাঝখানে চেপে ধরে রেখেছিলাম কতক্ষণ তার হিসাব কষিনি। তোমার চিঠিটা পেয়ে চলে এসেছিলাম সুলতান ভেলায়, কিন্তু তোমার ঘুমন্ত চেহারাটা দেখে আর জাগাতে ইচ্ছে করলো না। সেই জন্য আমাকে এটা লিখতে হচ্ছে। চিঠিতে তুমি যা লিখেছ তা আমি অস্বীকার করি না, আর যা বলিনি তার দায়ও নিচ্ছি না। আমার ভাষা খুবই ক্ষীণ, কিন্তু আমার অনুভব নির্বাসনে পাঠানো নয়। সেটা আমাদের সীমাবদ্ধ আছে। তুমি আমার স্ত্রী, এইটুকুই আর অনেক কথা। তবে সম্পর্ক কাগজে না, সেটা জানি। তাই বলছি, তুমি সময় দিলে আমি শুনবো, বোঝার চেষ্টা করব। তুমি লিখেছ আমি হয়তো তোমার ভালোবাসি না, এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। এইসব কথা সময় বলে, মুখ না। এইসব কথা সময় বলে, মুখ না। সব সম্পর্কের শুরুতে ভালোবাসা থাকে না। কখনো কখনো শুরুতে শুধু দায়িত্ব এসে দাঁড়ায় দরজায়, আর মানুষ চুপচাপ সেই দরজা খুলে দেয়। আমিও দিয়েছি। আমিও কখনো চাইনি আমার জীবনে কোনো নারী প্রবেশ করুক, কিন্তু তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছো আমার জীবনের সাথে। সুলতান বংশের পুরুষদের বিয়ে একবারই হয়, তবে একটা কথা মনে রেখো, সুলতান বংশের পুত্রবধূ তুমি। তোমার এখন একটাই পরিচয়, তুমি নওরাজ সুলতান, সলিমান সুলতানের একমাত্র স্ত্রী। আর সুলতান বংশের পুত্রবধূদের সম্মান থেকে সর্ব উঁচুতে মিনারের মতন। আমার জীবনে তোমার স্থানটা এখন ঠিক সেই পর্যায়ে। আর আর মৃত্যুর আগ অবধি এখানেই থাকবে, এ নিয়ে কোনো সংশয় নেই মনে। তোমার আরও কিছু কথা ছিল, সরল নির্দ্বিধা, যেগুলো জবাব সরাসরি দেওয়া যায় না। কারণ সব প্রশ্নের উত্তর হয় না, কিছু প্রশ্ন কেবল শোনার জন্য হয়। তুমি কি চাও সেটা আমি আন্দাজ করতে পারি? তবে বাস্তবতা অন্য কিছু জানান দেয়। সেই বাস্তবতার কাছে আমি তুমি দুজনই বাধা। সর্বপ্রথম তুমি আমার দায়িত্ব, আর সেই দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত আমি পালন করব। ইনশাল্লাহ, এতে তোমার অপেক্ষা। চিঠিটা মেহেরিনের বুকে মাঝে চেপে ধরো। যত্ন সহকারে রেখে দিবে এটা মেহেরিন। সলিমান ভোর 6টার দিকে ঢাকা ফিরে মিটিং অ্যাটেন্ড করে। সুলতান নিবাসের লাইব্রেরি কক্ষে বসে আছে সলিমান ও বাশার সুলতান। ঘরের বাতাসে বাইরের গন্ধ আর কপির হালকা গন্ধ মিশে আছে। বাতিল করা কোনো পুরনো ইতিহাসের পাতার মতো নীরবে ঘরটি আচমকায় বাশার সুলতান বললেন, এ জন অস্ট্রেলিয়া চলে গেছে। শব্দটা শুনে সলেমানের কফির বগে ধীরে চুমুক দিল। সামান্য হাসি খেলে গেল ঠোঁটের কোণে। বাশার সুলতান তখন ইতস্ত করে একটা পুরনো মলাটের বই তুলে নিয়ে চোখ বুলাতে লাগলেন। সলেমান কফির মগটা টেবিলে রেখে সোজা হয়ে বসলো, চোখে নিঃশব্দ সন্দেহের ছায়া। এই জন একটু বেশি লাফাচ্ছে না চাচা? বাশার সুলতান ধীরে বই থেকে চোখ তুলে তাকালেন। দৃষ্টি কঠিন, ঠান্ডা। আবার কি করেছে? সে যে অস্ট্রেলিয়া যায়নি সেই খবর আমার কান পর্যন্ত এসেছে। কোথায় গেছে সে তুমি জানো, তাই না চাচা? বাশার সুলতান গলা কাঁপিয়ে বলেন, আমি কি করে জানবো কোথায় গেছে? বললো তো অস্ট্রেলিয়াতেই যাচ্ছে। সলেমানের কণ্ঠ এবার কঠিন হয়ে উঠল। তাহলে নিবাসের বাইরে সিআইডির লোক কেন বসানো হয়েছে নজরদারিতে? কি করেছে এই জওয়ান? কিছুই করেনি সে। তুই চাইলে ফোন করে নিজেই জিজ্ঞেস কর। আমাকে কেন জেরা করছিস? ওর ফোন সুইচ অফ কেন চাচা? জানি না। সলিমান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি যদি পরে জানতে পারি যে তোমার ছেলে কিছু ঘটিয়েছে আর তুমি সব জানতে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখছি। ধীরে কফির মগটা হাতে তুলে নিল, আর একবারও চাচা দেখে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পকেট থেকে ফোনটা বের করে দ্রুত ডায়াল করলো ইয়াসিনের নাম্বারে। পাঠিয়েছেন মহাদেবপুর। ওপাশ থেকে ইয়াসিন বলল, ভাই পাঠাইছি। গুড। কল কেটে দিয়ে নিজের রুমে ফিরে এলো সুলেমান। আজ আর কিছু ভাবছে না, এখন একটা লম্বা ঘুম দেবে। পুরনো একটা পরিত্যক্ত গোডাউন, ছাদ চুইয়ে পড়ছে পানি, দেওয়ালে ছোপ ছোপ ছাদ, বাতাসে ধুলো আর দুঃস্বপ্নের গন্ধ। মাঝখানে একটা কাঠের মোটা টেবিল, তার দুই পাশে মাহি আর এজোয়ান। দুজনের সামনে রাখা খাবারের প্যাকেট এখনো ছোঁয়া হয়নি। এই জন্য দৃষ্টি মায়ের দিকে স্থির। মাই সেই দৃষ্টি টের পেয়ে গর্জে উঠল, রেগে বলো, লুচ্চা কিরে, গিলে ফেলবি নাকি? তাকিয়ে আছিস কেন? এই জোয়ান ঠান্ডা, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে এসে মুখটা তার একদম কাছে এনে ঠান্ডা সুরে বলে, তুই জানিস না তুই কতটা সুন্দর? তুই জানিস না তোকে দেখলে আমার ভেতরটা কেমন যেন করে, নেশা চড়ে যায়। উই আর সো বিউটিফুল সুইট হার্ট। মায়ের মুখ পুড়ে যাওয়ার মতো তাপে গরম হয়ে ওঠে। সে চিৎকার করে ওঠে, একটা থাপড় মেরে বিউটিফুল বলা বের করে রাখবো।
এজন তখনও হাসছেন। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আগে বিয়ে হোক, তারপর যা ইচ্ছে করিস। তখন তো আমি তোর স্বামী, সবই বৈধ হবে, তাই না? আবার বিয়ের কথা? আমি একবার ছাড়া পেলে তোর জীবনটা একদম হারাম করে দিব, ট্রাস্ট মি। আমার জীবন হালালই বা ছিল কবে? আমার মতো মানুষের জীবন সব কিছুই হারাম। আর তোর মতো মেয়েরা আমার গুনহার পুরস্কার। ভালো ভালোই বলছি, ছেড়ে দে আমাকে, নয়তো যা হবে সেটা তোর দুঃস্বপ্নেও আসবে না। আর আমি বলছি, রাজি হয়ে যা। চুপচাপ কবুল বল, নয়তো আজ তোকে দুনিয়ায় একেবারে উল্টে দিব। কি করবি তুই? কিছু না, খাবারটাকে খাইয়ে দিব। তোর হাতের খাবার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। না সোনা, মরে গেলে চলবে না। তোরে বেঁচে থাকতে হবে আমার বউ হয়ে। জীবনও না, মরে গেলেও না। ওকে, তাহলে জোর করে কবির বলাবো। বাহাদুর, কাজিয়ান, এখনই এই মেয়েকে আমার স্ত্রী বানাবো। ভালো মতোই বুঝিয়েছি, বুঝে নি। বাহাদুর বাইরে গিয়ে এক সময় ফিরল, সঙ্গে এক বৃদ্ধ কাজী। কাপা কাপা হাতের টুপি ঠিক করতে করতে ভিতরে এলেন। গোডাউনের বাতাস আরও ভারী হয়ে উঠল। কাজী মাহির দিকে একবার তাকালো। মেয়েটার হাত পা বাঁধা। এ আবার কেমন বিয়ে? এজন হুকুম দিল, বিয়ে পড়ানো শুরু কর কাজী। কাজী জড়োয়া গলায় বলল, কিন্তু মেয়েটা তো হাত পা বাঁধা, এভাবে কি বিয়ে? এজন চোখ ধূসর মেঘের মতো গাঢ় হয়ে উঠল। সে পকেট থেকে ঠান্ডা মাথায় বন্দুক বের করে কাজীর দিকে তাক করে বলল, তুই শরিয়া আইন শিখাতে আসছিস নাকি? যা বলছি তাই কর। কাজীর ঠোঁট শুকিয়ে গেল। সে মাহির দিকে তাকে কিছু বলার আগে মাহি রাগে কাঁপতে কাঁপতে বলে, এই বিধুটারে সরা আমার সামনে থেকে। আমি কবুল বলবো না। কোনো বিয়ে হবে না। মেয়ে তো রাজি না, বিয়ে করবে না বলছে। কাজের কণ্ঠ আরও দুর্বল। এজন থেমে যায় না। মাহি, শেষবার বলছি কবুল বলে দে। তোকে বিয়ে করতে বলেছিস। তোকে? আমি তোর মতো নোংরা মানুষের ছায়াও মারাবো না। বিয়ে করলে হলে সাফওয়ানকেই করব। সাফওয়ানের নাম শুনে যেন এজনের মুখ অন্ধকার হয়ে গেল। সে মুহূর্তে মাহির গাল চেপে ধরে চোখে ভয়াবহ দৃষ্টি নিয়ে গর্জে উঠল, একটা কথা কান খুলে শুনে রাখ। আমি তোর জীবনে হিরো নই, আমি তোর জীবনে ভিলেন। আর ভিলেনরা কখনো হাত জোর করে না, ভালোবাসে না, কান্না করে না। ভালোবাসা মানুষকেও নিজের করে নেয় না। ভিলেনরা ছিনিয়ে নেয়, হৃদয় ভেদ করে, আত্মা চুরমার করে, ভাঙা হৃদয়ে রক্ত ঝরিয়েও। চোখের সামনে দাঁড়িয়ে থেকে মুখে না শোনার পরও তার জোরো করে লিখে নেয় নিজেদের নাম কপালের ঠিক মাঝখানে। ভিলেনরা অপেক্ষা করে না, ভিলেনরা হাত চায় না, তারা হাত ধরে টেনে নেয়। ভিলেনরা ভালোবাসে কারো ইচ্ছে মতো, তারা ভালোবাসে নিজেদের শর্তে। আর আমি ঠিক সেই রকমই। তোর না কে হ্যাঁ বানানোর সব মন্ত্র জানি। তোর পিছু আমি ছাড়বো না, আমি ছিনিয়ে নেব তোকে চোখের সামনে থেকে, নিয়তির বুক চিরে। আর হলো সাবওয়ান, ওর সাথে তোর মিল এই জন্মে অত্যন্ত হবে না। বলছি গোবরটা বলে দে, আমাকে হিংসা করে তুলিস না। তাহলে এমন সব কাজ করে বসবো, তাতে তোরই সবচেয়ে বড় ক্ষতি হবে। তুই হুমকি দিচ্ছিস? না মাহি, সাবধান করছি, কবুল বল, নইলে তোর জীবনে এমন কিছু ঘটবে আজ যেটা তুই কল্পনা করতে পারবি না। বলবো না, যা পারিস কর। ওকে বাহাদুর, ওকে নিয়ে আয়। কাকে? মায়ের কণ্ঠে কেঁপে ওঠে। এরপর সে যা দেখলো তার শরীর জমে গেল। বাহাদুর কোলে করে আনলো একটা ছোট্ট শিশু। কাছে আসতে স্পষ্ট হলো ওটা মায়া। মায়া? তুই মায়াকে এখানে আনলি কেন? তোকে বাগে আনতে, জানোয়ার। ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দে। ও শিশু, একটা দুধের শিশু, কাঁদছে ও। তুই রাজি হলেই দেব, না হলে না। না হলে কি করবি? কি করব? বেশি কিছু করব না তো। প্রথমে মায়ের ছোট্ট দেহটাকে টকবক গরম পানিতে ফেলে দিব। তেমন বেশি কিছু হবে না, মায়েরা জাস্ট ঝলসে মরে যাবে। তারপর কি? তারপর তোর হাড্ডি গুড্ডি ভাঙুম, তরিকুলের বেটি। তাড়াতাড়ি কবুল বল বলছি, মাথা না খেয়ে। বলবো না। বাহাদুর, বাচ্চাটারে ওই টকবকে গরম পানির ভিতর ফেলে দিয়ে আয়। শুনছি অনেক সাধনার পর বাচ্চার মুখ দেখেছে তরিকুল আর ওর বউ। এখন এই বাচ্চাটাকে হারালে তার জন্য দায় থাকবে মাখি। বাহাদুর মেয়েটাকে কোলে নিয়ে ফুটন্ত পানির কুয়ার কাছে এগিয়ে যায়। মায়ের বুকটা কেঁপে ওঠে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চোখের সামনে ফুটফুটে ছোট মুখটা মায়া, সে এক ফালি হাসির শিশু। এখন কাঁদছে, কাঁদছে বুক ফাটা আত্মিতে। মায়ের কণ্ঠ শুকিয়ে আসে, গলা দিয়ে যেন কোনো শব্দই বের হতে চায় না। শরীর কাঁপে, মাথা ঝিমঝিম করে। মায়াকে কি করে আনলো?
মনে মনে ঘুরতে থাকে অসংখ্য প্রশ্ন, কিন্তু জবাব একটাই, এই জন সব পারে। হৃদয় নেই তার, মায়াকেও মেরে ফেলতে তার হাত কাঁপবে না। মায়া তার কাছে কিছু না, কেবল একটা অস্ত্র মাত্র, মাহিকে বিয়ে করার। মাহি কি করবে? সে তো ভালোবাসে সাফওয়ানকে। এই লোককে বিয়ে অসম্ভব। কিন্তু মায়া, মায়াকে ছাড়া তার বোন বাঁচতে পারবে না। অনেক সাধনার মায়া তাদের। বাহাদুর কুয়ার ধারে গিয়ে দাঁড়ালো, তার হাত ধরতে যাচ্ছে গরম পানির উপরে। মাহি কেঁপে ওঠে সেটা দেখে। আকস্মিক কণ্ঠ ফেটে চিৎকার করে বলে ওঠে, আমি রাজি, আমি রাজি। মায়ের কিছু করিস না। এই যখন স্থির চোখে তাকিয়ে বলে, সত্যি বলছিস? মায়ের চোখ থেকে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে, ঠোঁট কাঁপছে, ঘৃণা বুকটা টনটন করছে। হ্যাঁ, ওকে ফেরত দিয়ে আয় ওর মায়ের কাছে। ওর কোনো দোষ নেই। আগে কবুল বল, তারপর কাজী পড়ানো শুরু কর বিয়ে। কাজী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মোহরানা কত বাধা হবে? এজন মাথা উঁচু করে বলো, সুলতান বাড়ির বইরা যা চায় তাই বাধা হয়। মাই যা চাইবে তাই বাঁধবে। কাজী মায়ের দিকে তাকিয়ে বলো, আপনি কত টাকা চান মোহরানার? মাই জ্বলন্ত চাহনি নিয়ে এজনের দিকে তাকিয়ে বলে, আমি যা চাইব তাই দিবে? দিব, কথা দিলাম। তোর মৃত্যু, তোর একটা জঘন্য মৃত্যু চাই আমি আমার হাতে। এজন হেসে ওঠে, সে ঠান্ডা হাড় কাঁপানো হাসি। তাই সই। কাজী লিখে দে, মোহরানা হিসাবে আমার মৃত্যু। কাজী থতমত খেয়ে গেল। মোহরানার টাকা সম্পদ এইসবই বৈধ হয়, মৃত্যু তো। এজন হাত উঁচু করে কাজীকে থামিয়ে দিয়ে বলল, তোকে যা বলছি সেটাই লিখ। আপনি বুঝতে পারছেন না, মৃত্যু এটা কি মোহরানা হতে পারে? এটা কিভাবে পরিশোধ করবেন? আমার মৃত্যু দিলেই? তুই চুপ কর, বিয়ে পড়ানো শুরু কর। আমার মৃত্যু আমি মায়েকে মোহরানা হিসেবে উৎসর্গ করলাম, সেটা পূরণ করে দিয়েই যাব। তার সাথে লিখ 5 টাকা। আপাতত পকেটে 5 টাকারই নোট আছে। কাজী মনে মনে এই জওয়ানকে পাগল ছাগল বলে গালি দিল। কথা না শুনলে আবার তাকে মেরে ফেলতে পারে। নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কোনো মানেই হয় না। কাজী মোহরানা হিসেবে এজনের মৃত্যু আর 5 টাকা লিখে মাহিকে কবুল বলতে বলল। চুপ, স্তব্ধ হয়ে বসে আছে। তার সামনে চিৎকার করছে মায়া। একটা একটা কান্না যেন গলার ভিতরে ছুরি চালিয়ে দিচ্ছে। মায়ের চোখ আটকে আছে মায়ার চোখে, বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে কাঁদে না, চোখ কামড়ে ধরে বসে আছে। এজন হঠাৎ এগিয়ে আসে, চোখ লাল। কী রে, কবুল বলছিস না কেন? বল, এখনই বল, না হলে আমি ছুঁড়ে ফেলে দেবো বাচ্চাটা। বলে রাখলাম। এজন হাত বাড়ায়, মায়া দিকে এগিয়ে যায়। মায়ের সমস্ত জেদ, ঘৃণা, আত্মসম্মান সেই মুহূর্তে অসহায়ভাবে ভেঙে পড়ে। মাই চিৎকার করে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, কবুল কবুল কবুল। তার কণ্ঠে রাগ, ঘেন্না আর অসীম অসহায়ত্ব। এজন দাঁড়িয়ে থাকে, ঠোঁট বাঁকানো সেই নিকৃষ্ট বিজয়ের হাসি নিয়ে। তারপর এগিয়ে এসে নিজেও কবুল বলে। বিয়ে পড়ানো শেষ করে বাহাদুরকে বলে কাজীকে ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে দিতে। বাহাদুর মায়াকে এজন কোলে দিয়ে কাজীকে নিয়ে চলে গেল। মাহে মায়ার দিকে তাকিয়ে আছে। বয়স তার কত হবে, 20 দিনও হয়নি, এই দুধের বাচ্চাকে নিয়ে মাহিকে হারিয়ে দিল। এজন মায়ের হাত পায়ের বাঁধন খুলে মায়াকে মাহির কোলে দিল। মাহির চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু পড়ল। অনেক অনেকগুলো বছর পর আজ মাহির চোখে জল আসলো। এজন মাহির চোখের জল মুছে দিতে চাইলো। মাহি হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আমাকে একা থাকতে দেওয়া হোক। এজন কিছুক্ষণ মাহির দিকে তাকিয়ে চলে গেল। মাহি মায়াকে জড়িয়ে ধরে এবার টুকরে কেঁদে দিল। সাফওয়ানকে নিয়ে জবাব দিবে সে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল। মাহি নিজেকে সবচেয়ে জঘন্য ব্যক্তি মনে হচ্ছে। কথা দিয়ে কথা রাখেনি সে। মায়াকে বাঁচাতে করতেই হলো এটা। তবে এই জোয়ানকে সে ছাড়বে না। নিজেকে সে প্রতিজ্ঞা করলো, সবচেয়ে জঘন্যতম নিকৃষ্ট এক মৃত্যু সে এই জোয়ানকে দিবে। মাহি বিড়বিড় করে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও সাফওয়ান। সন্ধ্যার পরপরই সুলতান ভিলের একটা পার্সেল এসেছিল। পার্সেলটা এসেছিল মেহরিনের নামে। রুমাইসা পার্সেলটা দিয়ে মেহরিনের রুমে এসে দেখলো মেহরিন তখন পড়ার টেবিলে বসেছিল। রুমাইসা পার্সেলটা বিছানার উপর রেখে বলল, ভাবি তোমার পার্সেল আসছে। মেহরিন অবাক হলো, কিসের পার্সেল আপু? জানি না, খুলে দেখো, আমি আসছি। রুমাইসা চলে গেল। মেহরিন পার্সেলটা খুলতে শুরু করলো। খোলা শেষ হতেই মেহরিন দেখতে পেল একটা ফ্রেম জাতীয় কিছু। মেহরিন ফ্রেমটা সোজা করতেই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল একজনের ছবি। মেহরিনের বুক ধড়ফড় করতে লাগলো, মুখে ফুটল হাসি। নিচ থেকে শাশুড়ির ডাক আসায় ছবিটা বিছানার উপর রেখে নিচে নেমে গেল।
এখন বাজে রাত 10টা, চারপাশ নিস্তব্ধতা। দূরে গাছপালার ফাঁক দিয়ে দেখা যায় জ্যোৎস্নায় ভেসে যাওয়া গ্রামের রাস্তা। আকাশে ঝলঝল করছে অসংখ্য তারা, মাঝখানে পূর্ণিমার চাঁদ। সব যেন এক অপার্থিক আলোয় ঢেকে দিয়েছে পৃথিবীটিকে। ব্যালকনির এক কোণে বসে আছে মেহেরিন, পরনে তার সাদা জর্জেট সিলোয়ার কামিজ, মাথায় হালকা করে ওড়না, লম্বা চুল পিঠ বেয়ে নেমে এসেছে। মেহেরিন দুপা এক পা করে দিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে ব্যালকনির ফ্লোরে। সামনে গ্রিলের ওপারে খোলা আকাশ আর কোলেও কোনো আঁকড়ে ধরে রাখা দুপুরে আসা সেই ছবির ফ্রেমটা। মেহরিন অপলক তাকিয়ে আছে ছবিটা দিকে, মুগ্ধ আবেগে ভেজা চোখে। তখন ঠিকমতো স্থির হয়ে দেখতে পারেনি ছবিটা, তাই এখন দেখছে নয়ন ভরে। চোখের কোণে জমে থাকা জল, চোখ জুড়ে মুগ্ধতা, হৃদয়ের প্রশান্তিগুলো বলে দিচ্ছে মেহরিন এই মানুষটাকে ঠিক কতটা ভালোবাসে। মানুষটার পরনে মেহরিনের মতো সাদা রঙের পোশাক। তিনিও কি সাদা পছন্দ করেন মেহরিনের মতন? মানুষের শরীরে সাদা পাঞ্জাবি, এক হাতে গাল, অন্য হাত টেবিলের ওপর রাখা। ইস, কি সুন্দর লাগছে আর লোকটাকে। মেরিন ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরলো। কিয়ক্ষণ এভাবে থাকার পর ছবিটার সামনে এনে গাঢ় এক চুম্বন এঁকে দিল। অশ্রু ভেজা নয়নে ছবিটার উপর আলতো করে হাত বুলালো, তারপর নরম গলায় গেয়ে উঠল,